রহমানের রহিম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই আয়োজনে আমি ফারহা রহমান স্মৃতি আপনাদের সাথে আছি শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আশা করছি আপনারাও আমাদের সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন শেষ পর্যন্ত। আমাদের আজকের আয়োজন বাংলাদেশ অটো রাইস মিল অনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সাধারণ সভা 2021। এই চমৎকার আয়োজনটি আপনাদের জন্যই এবং আপনাদের দ্বারাই সম্ভব হয়েছে। আমাদের এই চমৎকার আয়োজনে আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমাদের আয়োজনের শুরুতেই রয়েছে অতিথিবৃন্দদের আসন গ্রহণ। আমি নাম বলছি এবং অতিথিবৃন্দদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মঞ্চের উপরে আসনগুলোতে এসে আসন গ্রহণ করার জন্য। আমাদের আজকের আয়োজন বাংলাদেশ অটো রাইস মিল অনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক সাধারণ সভাটি সভাপতিত্ব করছেন জনাব একেএম খোরশেদ আলম খান স্যার। জনাব একেএম খোরশেদ আলম খান, সভাপতি বাংলাদেশ অটো রাইস মিল অনার্স অ্যাসোসিয়েশন। আমি সভাপতি স্যারকে বিশেষভাবে অনুরোধ করছি আপনি প্রত্যেকটি অতিথিকে সহ আমাদের মঞ্চের আসন গ্রহণ করবেন। আমি নাম বলছি, মঞ্চের আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব আব্দুল আজিজ স্যার। জনাব আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক বাংলাদেশ অটো রাইস মিলস অনার্স অ্যাসোসিয়েশন। আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এম এ আব্দুল খালেক স্যার। এম এ আব্দুল খালেক স্যার, দেশ এগ্রো কুষ্টিয়া। এমপি, দেশ এগ্রো কুষ্টিয়া। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্যার, এমডি, জোহান অটো রাইস মিল, ঝিনাইদহ। আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ আকবর আলী স্যার। জনাব মোহাম্মদ আকবর আলী স্যার, এমডি, নবাব অটো রাইস মিল, চাঁপাইনবাবগঞ্জ। আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ গোলাম নবী হাবলু স্যার, এমডি, নর্দার্ন টেরি বাইগোড়া, বগুড়া। আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম স্যার, এমপি, মৌ অটো রাইস মিল, বগুড়া। আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ আব্দুল গাফার স্যার, এমপি, সবুজ অটো রাইস মিল, নওগাঁ। আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব ওমর ফারুক স্যার, সভাপতি বাংলাদেশ অটো রাইস মিল, কুষ্টিয়া। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ সালাউদ্দিন মল্লিক নান্নু ভাই, পাবনা জেলা সভাপতি। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্যার, এমপি, নজরুল অটো রাইস মিল, চাঁপাইনবাবগঞ্জ। আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার স্যার, এমপি, শিউলি অটো রাইস মিল, নওগাঁ। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি শরীফুল আলম ভুলু স্যার, যশোর। আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি গোলাম মোস্তফা স্যার, সাধারণ সম্পাদক বাংলাদেশ অটো রাইস মিল ওনার অ্যাসোসিয়েশন। এবং এর মাঝে আমাদের অতিথিবৃন্দদের আসন গ্রহণের পর্ব শেষ হলো।
আমাদের আয়োজনটি বেশ কয়েকটি পর্বে বিভক্ত হয়েছে। প্রথম পর্বে ছিল আসন গ্রহণ এবং আসন গ্রহণ সমাপ্ত হয়েছে। আমি সভাপতি স্যারের ছোট্ট করে অনুমতি প্রার্থনা করছি পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين ويجزي الذين أحسنوا بالحسنى الذين يجتنبون الفواحش إلا اللمم إن ربك واسع المغفرة الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى صدق الله العلي العظيم السلام عليكم আসলে আমাদের লিস্টেড এমন কেউ নেই যে গীতা পাঠ করবে। আপনাদের মাঝে কি এমন কেউ আছেন এসে গীতা পাঠ করবে? আমি শ্রী রামপ্রসাদ ভদ্র, প্রোপাইটার আপন চিন্তা অটোমেটিক চাউল কল মদ অং সর্বধর্মাণাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ
অহংতাং সর্বপাপেভ্য মুখ্যেশাম মা সূচক। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। এ পর্যায়ে স্বাগত বক্তব্য, কিন্তু তার আগে মফিজুদ্দিন অটোরাইজমি। আচ্ছা, আমি এমপি সোহেল অটোরাইজমি মাগুরা। আজকে এই মহতী অনুষ্ঠানে আমরা প্রত্যেকেই বাংলাদেশ অটোরাইজ মিলের মালিক। আজকের আকাশে মেঘের ঘনঘটা চলতেছে, অটোরাইজ মিলের উপরে সাইলো বলেন, ঘূর্ণিঝড় আইলা বলেন বয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখন আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যই আমাদের আজকের এই আয়োজন এবং আমাদের একটা কমিটি আমরা উপহার দেব। আমি এই বাংলাদেশ অটোরাইজ মিল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত ছিলাম, এখন আমি নেই। আমি এই জায়গাটা হয়তো কেউ নেবে, আমি সে আশা ব্যক্ত করে আমার বক্তব্য শুরু করছি। তার আগে আমি আমাদের পূর্বের কমিটির সকলে আসতে পারে নাই, তার ভিতরে দুইজন আমার সাথে উপস্থিত আছেন। আমার সাধারণ সম্পাদক, একজন সংগ্রামী নেতা, এবং উনি অনেক বড় মানুষ, বড় মনের মানুষ, অনেক সাহসী। আরেকজন আছেন সাধারণ সম্পাদক মোস্তফা সাহেব। আমরা কিন্তু এই হাঁটি হাঁটি পাপা করে আপনাদের এই প্রিয় সংগঠনকে এই পর্যন্ত টিকিয়ে রাখছি। আমি তাদের দুইজনকে দাঁড়াইয়ে আপনাদের সাথে সামনে একটু পরিচালনার জন্য অনুরোধ করছি। আসলে এই কষ্ট করে গত রাত্রে অনেকে আসছেন, আজকেরও অনেকে আসছেন, আবার এখন অনেকে আসতেছেন। একটাই উদ্দেশ্য, এই প্রিয় সংগঠনকে সুসংগঠিত করা, আরো শক্তিশালী করা। তাহলে আমাদের এই সুসংগঠিত হতে যদি আমরা না পারি, শক্তিশালী হতে যদি আমরা না পারি, তাহলে আমাদের যে অনেক ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমরা জর্জরিত হয়ে পড়ছি, এই সমস্যাগুলো আমরা নিরসন করতে পারবো না। আগামীকাল 7ই মার্চ, অগ্নিঝরা মার্চ বলা হয়, মার্চ মাসকে অগ্নিঝরা মার্চ বলা হয়। সেই আগামীকালকে 7ই মার্চের যে বক্তব্যের মাধ্যমে স্বাধীনতা এসেছিল, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেই আমি আজকের বক্তব্যে আমি যাব। আমি প্রথমে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু সকলকে যারা শাহাদত বরণ করছে তাদেরকে। আমি স্মরণ করি যারা 3 লক্ষ মামলার নির্যাত দিয়েছে তাদেরকে। আমি স্মরণ করি যারা সেদিন শহীদ হয়েছে তাদেরকে। সবচেয়ে বড় কথা, যারা এখন মুক্তিযোদ্ধা, যারা সম্মুখ যুদ্ধে প্রাণ দিয়েছেন, এখনো তারা জীবিত আছেন, যারা সবাইকে আমি শ্রদ্ধা জানাই। আমিও কিন্তু সেই মুক্তিযুদ্ধের একজন সৈনিক, কিন্তু সার্টিফিকেট নেই নাই। আমার বড় ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, সেও কিন্তু সার্টিফিকেট নেই নাই। আমাদের রাষ্ট্রীয় রাজনৈতিকভাবে বিপর্যয় চলতেছে, সেই সাথে কিন্তু আমাদের এই যে রাইস মিল সেক্টর ওইরকম একটা বন্যা হয়ে যাচ্ছে, দুরবস্থা চলতেছে। সমস্যাটা কি? সমস্যাটা আপনারা বক্তব্যের মধ্যে তুলে ধরবেন। আমাদের করণীয় কি, কি করলে আমাদের যে সমস্যাগুলো আমরা উত্তরিত হইতে পারবো, উত্তরণ হইতে পারবো, সেই দিক নির্দেশনা আপনারা সবাই দেবেন। সেই এখানে বক্তব্য যারাই দেবেন তারা শুধু আমাদের এই প্রিয় সংগঠনকে কিভাবে আগায় নেওয়া যায়, আমাদের করণীয় কি, আমাদের সমস্যাগুলো কি, সেগুলো শুধু আমরা তুলে দেবো সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে। 1-2 মিনিটের ভিতরে আমরা যেন শুধু একজনে যেটা বক্তব্য দেবেন, দ্বিতীয় ব্যক্তি ওই পয়েন্টটা বলার কোনো প্রয়োজন থাকে না, কারণ নতুন কি আছে সেই জিনিসটা আমরা তুলে ধরতে চাই। আপনারা জানেন
অনেক মিল মালিক ভাইদের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। মামলার পরিণতি এমন একটা কালো আইন করছে, এটাকে আমি কালো আইন আখ্যায়িত করবো এইভাবে, কিছু ঋণ খেলাপি আছেন ব্যাংক এবং ওই ঋণ খেলাপি যে ব্যক্তি তারা যোগ সাজসে কিন্তু টাকাগুলো বের করে নিয়ে গেছেন। আজ তাদের জন্য আমরা যারা এসিবি উদ্যোক্তা, এই যে আমরা মধ্যম আয়ের দেশে নিয়ে গেছি, শুধু এই যে বাংলাদেশ অটোমোবাইল ওনার্স অ্যাসোসিয়েশন তাদের যে সদস্যবৃন্দ আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা এই 16 কোটি বলেন আর 18 কোটি লোক বলেন তাদের খাদ্য আমরা জমিয়েছি, খাদ্য সরবরাহ করেছি, কিন্তু আমরা পিছনে তাকাই নাই যে আমাদের ঘটি বাটি সব শেষ হয়ে যাচ্ছে, আমাদের কল্পিত শেষ হয়ে যাচ্ছে, আমরা কি হবে না ভাবি নাই। সরকারের কাছ থেকে আজ পর্যন্ত আমরা কোনো সহযোগিতা পাই। আপনারা জানেন কোভিড-19 এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা সে কিন্তু প্রণোদনা ঘোষণা করেছে। দুঃখের বিষয় আমার এই সেক্টরের কোনো মিল মালিক ভাইরা কিন্তু সে 15 টাকা নিতে পারে নাই বা দেওয়া হয়। আমরা কেন নিতে পারি নাই, কেন দেওয়া হয় নাই? আমরা সুসংগঠিত নয়, আমরা বিচ্ছিন্ন ভাবে আমরা কিন্তু ব্যবসা করে যাচ্ছি। পিপিলিকা যখন দেখবেন খাদ্য সন্ধানে যায় তার সাথে কিন্তু অনেক পিঁপড়া একসাথে কিন্তু লাইন থেকে যায়, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত এই সংগঠনটা আমরা সেইভাবে দাঁড় করাতে পারি নাই। এর ভিতরে আমাদের যদি ষড়যন্ত্র চলতেছে, এই জন্যই চলতেছে যাতে করে এই সেক্টরটা দাঁড়াইতে না পারে। এই সেক্টর যদি দাঁড়াই যায়, বাংলাদেশ কিন্তু তলাবিহীন ঝুড়ি থেকে এখন মধ্যম আয়ের দেশে ইনশাল্লাহ এসে গেছে। সেটা আপনারা জানছেন, সারা পৃথিবী দেখছে যে জাতির পিতার নেতৃত্বে, তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আমাদের এখন মাথা পিছু আয় এখন $1800, সেটা সম্ভব হয়েছে জাতির পিতার কন্যা মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট নেতৃত্বের জন্য। কিন্তু তার কাছে আমাদের কষ্টের কথা, আমাদের দুঃখের কথা, আমরা এখন কি অবস্থা আছি, কি করণীয় সেটা কেউ বলার আমাদের নাই, বরঞ্চ আমাদের বিরুদ্ধে বলা লোক আছে। মন্ত্রী ও সচিবরা আমাদের প্রত্যেকে বলে আমরা যারা মিল মালিক আমরা রাহাজানি করি, আমরা মজুমদার, আমাদেরকে গালি দেওয়া হয়। মজুমদার একটা গালি, বাজে একটা গালির মতো। আমি সেটা প্রতিবাদ করি। সেই সুযোগ আপনি আমাকে করে দিয়েছেন, যেহেতু আমি বাংলাদেশ অটোমোবাইল প্রেসিডেন্ট, সেই হিসেবে আমাকে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন টেলিভিশন আমাকে টক শোতে ডাকে, মাসে 2-4 বার থাকি। আমি সেটা প্রতিবাদ করি যে দয়া করে আমাদেরকে মজুমদার বলবেন না। মজুমদার তারাই হয় যাদের কাছে টাকা থাকে, যে অন্তত 1 বছরের খাদ্য কিনে তার গোডাউন বোঝাই করে রাখতে, তাকে মজুমদার বলতে পারি। যেখানে 1 সপ্তাহ ধান কেনার আমাদের টাকা থাকে না, 1 সপ্তাহ ধান আমরা মজুত করতে পারি না, সেটা আমরা মজুমদার হলাম কিভাবে? আজকে দেখেন 30 দিনের বেশি ধান আমরা মজুত করতে পারবো না। আমি মনে করি 30 দিন নয়, 90 দিনের ধান থাকা উচিত আমার মিলে। যদি 90 দিনের ধান আমি মিলে রাখতে না পারি, তাহলে আমার যে সকল কর্মচারী কর্মকর্তা আছে, যে সমস্ত লেবাররা কাজ করে, বা ব্যাংকের টাকা বা আমার নিজের চলা কিন্তু সেখান থেকে আসবে না। 30 দিনের ধানের টাকা দিয়ে আপনি যাদের আছে 30 দিন 90 দিন আর মনে করি সেই আমাদের সরকারের সাথে দর কষাকষি করে একটা জায়গায় আমরা যা বসছি সেটা দিতে পারিনি আমরা, কারণ আমাদের সংগঠন সুসংগঠিত নয়। এরপরে দেখেন আমাদের এখন বিভিন্ন ধরনের, দেখুন পৃথিবীর কোন দেশে 11 উপরে কোন ট্যাক্স এটা করে না। আমি শুনতে পাইলাম এখন আমাদের ভ্যাটের যে জ্বালা, সেই জ্বালাগুলো এখন দাম পড়ে গেছে। আপনি ধান কিনবেন সেখানে ভেড়ে দিচ্ছেন কিনা, চাল বানাবেন সেখানে ভেড়ে দিচ্ছেন কিনা, এইরকম করে যে ভ্যাট, কত ভাবে যে ভ্যাট আপনাদের ধরবে এবং চাইবে, ডিস্টার্ব করবে, টাকা দেন, পয়সা দেন, ঘুষ দেন, ঘুষের আরেকটা জায়গা কিন্তু সৃষ্টি হয়ে গেছে। আজকে আমরা যখন রাইস মিলে তখন করি, তখন আমাদের পরিবেশের সার্থক দিতে হয়। এই পরিবেশের মধ্যে কত কষ্ট আমাদেরকে দিচ্ছে, সেটা প্রত্যেকটা আপনার রাইস মিল মালিকের আমরা উপলব্ধি করতে পারতেছি। এরকম করে বিভিন্ন সেন্টার আছে আমাদেরকে দেখভাল করে, যে কলকারখানা আছে,
আসলে যে আমরা যদি সুসংগঠিত থাকি তখন আমাদের কেন্দ্রীয়ভাবে সকলের সমস্যাগুলো আমরা সমাধানের জন্য আমরা এই কাজগুলো করতে পারবো ইনশাল্লাহ। এই জন্যই কিন্তু আমাদের আজকে একাত্রিত হওয়া, আমি মনে করি সেইটা দিয়ে আমরা আস্তে আস্তে আগাই যাব। আমাদের আরেকটা কাজ আমি করতে চাই, আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে ধান থাকলেই না রাইস মিলে আসবে, ধানই যদি না হয় রাইস মিল চলবে কি দিয়া? ভুট্টা দিয়ে তো আর গম দিয়ে তো রাইস মিল চালাতে পারবো। আমাদের কি করতে হবে? আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী একজন ব্যবসায়িক বান্ধব এবং কৃষি বান্ধব। কৃষি ক্ষেত্রে যে কত যে ভর্তুকি দিচ্ছে চিন্তা করতে পারবে না, কিন্তু সেটা সঠিকভাবে আমার কৃষক ভাইরা পাচ্ছে না। আমি আমার রাইস মিল মালিক ভাইদেরকে আমি অনুরোধ করতে চাই, রাইস মিল নাই কোথায়? গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে একটাই সংগঠন যেটা বাংলাদেশে আছে, সেটা হলো বাংলাদেশ অটো রাইস মিলার্স অ্যাসোসিয়েশন। তার কারণ এদের সদস্য প্রত্যেকটা উপজেলায় আছে। আমরা যার যেখানে রাইস মিল আছে ওইখানে আমরা যাব, আমরা গিয়ে ওই এলাকার কৃষকদেরকে ডাকবো, ডেকে তাদেরকে প্রশিক্ষণ দেবো কি করলে ধানের উৎপাদন আরো বাড়বে। আমরা আর একটা কি করবো, সরকারের পাশাপাশি আমরা সহযোগিতা করবো। আর একটা যেটা করবো সেটা হলো, যদি দেখি যে কোনো কৃষক তার কাছে ধান বীজ কেনার টাকা নাই, সার কেনার টাকা নাই, ওষুধ কেনার টাকা নাই, পানি সেচের ব্যবস্থার টাকা নাই, আমরা তাকে সহযোগিতা করবো। আমরা তাদের টাকা পয়সা দিয়ে আমরা ধান চাষ করাবো তাকে দিয়ে। তুমি চাষ করো, তুমি সরকার টাকা দেয় চিন্তা করবো না, আমরাও সরকারের পার্ট, বাই দা পিপল ফর দা পিপল। সো আমরা সরকারের সাথে কাজ করতে চাই, সরকার আমাদের কর্তৃপক্ষ নয়। আমরা এই কাজটা সবচেয়ে বেশি করবো, কৃষকদের কাজ আমরা করবো। এই জন্য যদি আমাদের প্রত্যেক জেলায় জেলায় আমরা একটা কমিটি করে দেবো যে কৃষকদেরকে দেখভাল করার জন্য, এবং আমরা সেমিনার করবো তাদেরকে নিয়ে। এই জন্য আমাদের প্রয়োজন হবে ফান্ড, সেটা আমরা নিজস্ব উদ্যোগ নেব। আর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমরা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা নিজের খেয়ে নিজের গাড়ির তেল করে আমরা এই কৃষকদের জন্য খাদ্য উৎপাদনে যাতে আরো দ্বিগুণ করতে পারি, সেই দ্বিগুণ খাদ্যর জন্য আমরা সক্ষমতা অর্জন করছি, জন্য আমরা বিদেশে রপ্তানি করতে পারি। সেই জন্য বাংলাদেশ অটো রাইস ওনার্স অ্যাসোসিয়েশন কাজ করবে, আমাদেরকে সহযোগিতা করে। যে যখন আন্দোলনে বিএনপি আসলো, সেই আন্দোলনে কিন্তু আমরা উৎপাদন সঠিকভাবে করতে পারি নাই। এইভাবে গুরুতর নেত্রী খালেদা জিয়া, সেও অনির্দিষ্টকালের জন্য হরতাল ডাকলো, অবরোধ ডাকলো। 90 দিন ঢাকা কোনো গাড়ি ঢুকতে পারে নাই, বেরোতে পারে নাই। কিন্তু 90 দিন তো আমাদের ব্যাংকের ইন্টারেস্ট থেমে থাকে নাই। হরতালে যতদিন হরতাল হয়েছে আমাদের উৎপাদন করতে পারে, কিন্তু আমাদের ব্যাংকের ইন্টারেস্ট থেমে থাকে নাই। আমরা এইভাবে বিভিন্ন সমস্যার কারণেই কিন্তু আমরা এই আমাদের সেক্টর কিন্তু আজকে ফেল হয়। এই জিনিসগুলো আমাদের তুলে ধরতে হবে এবং এটা নিয়ে অনন্ত বিলম্বে যত ধরতে পারি আমাদের কাজ শুরু করে দিতে হবে। আর একটা সমস্যা আছে না, আমি নিজেই আছি, আমার রাইস মিলটা হলো বদরগঞ্জ, রংপুর বদরগঞ্জে। আমি মাসে মাত্র 12 থেকে 13 দিন আমি বিদ্যুৎ পাই। আমার সামনে আমার এক বন্ধু আছে, ওই যে মোস্তফা ভাই, আমাদের সামনে সফল, সে আমার মিলে যায় এবং কাজ করে গেছে। এনে অটোরাইজ, আমার মিলের নাম এনে অটোরাইজ। আমার বাড়ি পটুয়াখালী বাউফল, কিন্তু রংপুরে আসি। তো যাই হোক, সেখানে কিন্তু আপনারা খবরে দেখেন, এটা নিয়ে আমি চেয়ারম্যানের সাথে কথা বলছি, বিভিন্ন পর্যায়ে কথা বলার পরও কিন্তু আমি সেখানে বিদ্যুৎ এখন আমি পাই না। যে মাসে বেশি পাই সে মাসে 15 দিন, বাকি 15 দিন যে আমি প্রোডাকশন করতে পারি নাই, এই জন্য তাই কি আমি না এই বিদ্যুৎ সেক্টর। এরকম করে আমাদের অনেক সমস্যা আছে, বিদ্যুৎ আমরা পাচ্ছি না। আমাদের একেবারে 24 ঘন্টা যেইভাবে হাসপাতালে বিদ্যুৎ থাকে নির্বিচ্ছিন্ন, আমাদেরকে বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন দিতে হবে, আমরা যাতে খাদ্য উৎপাদন করতে পারি। আর যদি উৎপাদন করতে না পারি, তখন আমাদের এই যে ব্যাংকের যে সুদ হতেই থাকে, সেই টাকাটা কিভাবে আমাদেরকে সমন্বয় করবে সেটা আমাদের এখন চিন্তার বিষয়। এবং আমাদের বিদ্যুৎ বিল সর্বোচ্চ 3 টাকা ইউনিটি নিয়ে আসতে হবে, আর ব্যাংকের ইন্টারেস্ট 4 টাকা করতে হবে। এই কারণ আমরা এই সেক্টরের এগ্রো সেক্টর,
সারা পৃথিবীতেই এগুলোকে সুযোগ সুবিধা দেওয়া হয়। এই কারণ যেহেতু এইটা দিয়েই মানুষের খাওয়া এটাই আসে এগুলো থেকে। কৃষকেরা আমাদের ভাই, আমি নিজে একজন কৃষক, আমরা এখানে যারা আছে সবাই জায়গা জমি আছে, সবাই কিন্তু আমরা কৃষক, পাশাপাশি আমরা মেইন মালিকও হয়েছি। আমরা যারা বলতেছে আপনার কয়জনে পাইছেন এই যে কৃষি ক্ষেত্রে যে বলতেছে যে ভর্তুকি দিচ্ছে, কারা ভর্তুকি কয়জনে পাইছেন? ভর্তুকি পাইছেন তো? ভর্তুকি যদি না পাইলে এই টাকাগুলো কোথায় যাবে সেটা এখন আমাদের দেখার বিষয়। সেটা বাংলাদেশ সরকার অ্যাসোসিয়েশন দেখবে আমার কৃষক ভাইরা ভর্তুকি পাচ্ছে কি না সেটা ইনশিওর করতে হবে। আমরা সেটার জন্য কাজ করবো। সেখানে আমাদের সাব কমিটি থাকবে, সাব কমিটি এই বিষয় নিয়ে কাজ করবে, সাব কমিটি বিদ্যুৎ নিয়ে কাজ করবে, সাব কমিটি ব্যাংকের বিষয় নিয়ে কাজ করবে। আমরা অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি যে শক্তিশালী না হবে তার চেয়ে বড় শক্তিশালী থাকবে সাব কমিটি, তাদের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি। কাজ তারা গুছাই আসবে, কেন্দ্রীয় কমিটি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। তা আমি আমাদের বোধহয় সময় অনেক কথা আছে, আমাদের অনেক কষ্ট আছে, দুঃখ আছে। আমরা আজকে একাত্রিত হতে পারছি, আমাদের বোধহয় এইটাই এনাফ নয়, আমরা আরো সুসংগঠিত হইবে। একটা অথরাইজ মিলও যেন আমাদের বাহিরে না থাকে, সেই সদস্য যেন কষ্ট না পায়। একসময় কিন্তু একটু কষ্ট করে যাবে, আজকে যদি সদস্য না নেয় তাহলে ওনার সদস্য পদের জন্য ওনাকে কষ্ট করতে হবে, এই জন্য কষ্ট করতে হবে। এখন আমরা পত্রিকাও দিয়েছি, আপনারা অনেকে পত্রিকা পেয়েছেন, আজকের যে প্রোগ্রামের জন্য আমরা পত্রিকা দিয়েছি সবাইকে আসার জন্য। অনেকেই আমরা একাধিকবার ফোনও গেছে, অনেকে করতে পারে কিন্তু ফোন করছে আমাদের, অনেকেই বিভিন্ন জায়গায় ফোন করে আমরা সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। দেখো আমাদের আপনারা যারা আছেন তারা বক্তব্য দেবেন, খুব সংক্ষিপ্ত আকারে একটু বক্তব্য দেবেন যে আসলে আমাদের কি দাবি, সরকারের কাছ থেকে আমরা কি চাই, কি সুযোগ সুবিধা চাই, কি করলে আমাদের সেক্টরকে আরো আমরা আগায় নিতে পারবো, সেই গঠনমূলক দুই সেটা কথা বলবেন 2 থেকে 3 মিনিটের ভিতরে। কারণ আমাদের এখন লাঞ্চের সময় হয়ে গেছে এবং আমাদের এখানে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমাদের থাকতে হয়, একবার থাকাও যায় না। সেই জন্য আমরা দ্রুত যেন অনুষ্ঠান শেষ করতে পারি সেইভাবে সবাই বক্তব্য দেবেন। আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি আজ এই সমিতিতে এই প্ল্যাটফর্মে কেন যোগদান করেছি শুধু সেই কথাটা বলার জন্য আমি এখানে এসেছি। আমি 2016 সাল থেকে রশিদ সাহেবের যে সমিতিটা আছে ওই সমিতির মিটিংয়ে প্রায় যেতাম। যদিও আমি ওই সমিতির সদস্য না, আমাদের নড়াইলের এক মিল মালিক উনি সদস্য ছিলেন, উনি আমাকে নিয়ে যেতেন। সেই সুবাদে ওনার সঙ্গে পরিচয় হয়। 2017 সালে আমার ব্যাংকে একটু সমস্যা হয়। সমস্যাটা এরকম যে পূবালী ব্যাংক আমাকে সোনালী ব্যাংকে পাঠিয়ে আমি পূবালী ব্যাংক আমাকে লোন দেওয়ার জন্য এখান থেকে নিয়ে যায়, যার ফলে আমার লোনটা পূবালী ব্যাংক থেকে স্যাংশন হয়। স্যাংশন হওয়ার ফলে আমার যে সম্পত্তি সোনালী ব্যাংকে মর্টগেজ দেওয়া ছিল ওই সম্পত্তিতে 68 সালে কাগজে একটু ঝামেলা ছিল পূবালী ব্যাংকের মতে। তো বোর্ড থেকে একটা শর্ত দিল যে এটা উকিলের মতামত ঠিক করে আনার পর এটা ডিসবার্সমেন্ট হবে। পরে পূবালী ব্যাংকের উকিল ওইটা মতামতটা দেয়নি। তখন একদিকে আমার ইজ্জতের ব্যাপার, সবাই জানে সোনালী ব্যাংক যে আমার পূবালী ব্যাংক থেকে লোন হয়ে গেছে, আমি চলে গেছি। কিন্তু ওই দুর্ভোগের কারণে আমি আর করতে পারিনি, যেতে পারিনি। তখন আমি কি করবো, এই মুহূর্তে আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে যাই। তখন আমি একদিন রাত্রে রশিদ সাহেবকে ফোন দিলাম যে ভাই আমি একটু আপনার সঙ্গে দেখা করতে চাই। উনি বলল যে ঠিক আছে আসেন, আমি কুষ্টিয়াতে আছি। আমি ভোরবেলা রওনা দিয়ে কুষ্টিয়াতে 9টার সময় আসলাম। এসে নাস্তা করে 9:30টার সময় আমার অফিসে গিয়ে রিসিপশনিস্টের কাছে আমার কার্ডটা দিলাম যে আমি নড়াইল থেকে আসছি, আমি একটু টাকা করব। তো বললো বসেন। আমি বসতে বসতে 10টা বাজে, 11টা বাজে। বারবার আমি রিসিপশনিস্টকে বলতেছি যে ওনাকে বলেন। দুপুর 1টার সময় তখন আমি আর ওনার দেখা পেলাম না পাওয়ার পরে আমি ওইখান থেকে চলে আসি। কিন্তু আজকে আমাদের এই যে সমিতি করা হয়েছে, আমরা
অনেকে আশি টাকার সাথে যোগাযোগ করতে পারি না বা কিছু করতে পারি না, যদি কোনো বিপদে পড়ি তখন কিন্তু আমরা এই সমিতির আশ্রয় নিই। কিন্তু আমাদের এই কমিটিতে এমন লোক নেতৃত্বে আসুক যারা রশিদ সাহেবের মতো ঘন্টার পর ঘন্টা কথায় না রাখে এবং আমাকে যাতে কথা বললে আমাদের কথাটা শোনে, এইটাই আমি আমাদের এই সমিতির নেতৃবৃন্দর কাছে আমি আশা করব। এই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খান মিরাজুল ইসলামকে। এই মুহূর্তে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন, কুষ্টিয়া। আমি মফিজুল ইসলামকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত এখানে মঞ্চে উপস্থিত আছেন অটো রাইস মিলের প্রবীণ অভিজ্ঞতা ব্যক্তি, মঞ্চের সামনে উপস্থিত আছেন বিভিন্ন অটো রাইস মিলের মালিকগণ। সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু একটি কথাই বলবো, বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের আমি কিন্তু গত বছরে যে কমিটিটা হয়েছিল বিগত, তার সাংগঠনিক সম্পাদক। যেহেতু সাংগঠনিক সম্পাদক 3 জন থাকে, তার মধ্যে আমি একজন। আমি একটি কথাই বলবো, আজকে যে আমরা এখানে এসেছি কুষ্টিয়া থেকে বগুড়ায় যে আলোচনা করতে, একটি কমিটি উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে এসেছি সকল মিল মালিকগণ। আমার নড়াইলের ভাই যে দুঃখের কথাটা বলে গেল, আমি তার সঙ্গে একমত করে আমি একটি কথাই বলবো, 51 সদস্যর যে কমিটিটা হতে যাচ্ছে তাদের মধ্যে যারা উপযুক্ত তাদেরকে আপনারা কমিটিতে আনবেন, যাতে আমাদের সকল দুঃখ বেদনা যেন তারা বুঝতে পারে এবং আমাদের যেন কাজ করে দেয়। এই আহ্বান রেখে আজকের এই সাধারণ সভা সফলতা হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। মঞ্চে এসে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আলাউদ্দিন আহমেদ স্যার, চেয়ারম্যান, ইফাদ অটো রাইস মিল, ঝিনাইদহ। বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই হলরুমের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ অটো রাইস মিলের বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ, সাথে উপস্থিত আছেন বিভিন্ন জেলা থেকে আগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিগণ, সভাপতি ইফাদ অটো রাইস মিল লিমিটেড জেলার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূলত আসলে আমরা একটু আমাদের আজকে যে মঞ্চ অনুষ্ঠান আছে, অত্যন্ত আমাদের আজকের সভাপতি খুরশেদ ভাই সহ ওনার স্বাগত বক্তব্য আমরা শ্রবণ করেছি। ওনার বক্তব্য থেকে আমরা অনেক আশার বাণী ইতিমধ্যে আমরা শুনেছি। আসলে একজন মানুষ নেতৃত্ব দিতে যে তার নেতৃত্বের ভিতরে যে আশার বাণী থাকে, তার যদি তখনই তার আশার বাণী সাকসেস হবে যতক্ষণ তার আশার বাণী এবং গল্প সাথে মিল থাকবে। আমি ফিরে যাই 80 দশকে। আমরা অটো রাইস মিলের পূর্বে যখন হাস্কিন রাইস মিল ছিল, 80 দশকের প্রথম থেকে কিন্তু আমরা রাইস মিলের সাথে জড়িত। আমি ব্যক্তিগতভাবে ওই 80 দশকের পর থেকেই এই রাইস মিল, তারপরে অটো রাইস মিল সহ আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা কিন্তু একটা অটো রাইস মিল ছিল 80 দশকের প্রথমের দিকে। সেই অটো রাইস মিল কিন্তু বেশি দূর পৌঁছাতে পারেনি। কিন্তু আমরা কিন্তু এই হাস্কিন মিল থেকে বিভিন্ন সময় নেতৃত্ব, যদিও এখানে নাম রশিদ ভাই এসছে, আগেও কিন্তু অনেক নেতৃত্ব হাস্কিন মিলের ভিতরে ছিল। একটা সময় দেখা যায় যে আসলে যখন যে দায়িত্ব পালন করে, সেই দায়িত্ব আসার পরে ব্যক্তির স্বার্থে, ওনাদের ব্যক্তির স্বার্থে নেতৃত্ব দিতে যায় একটা সময় সমিতির কার্যকরী যে পদক্ষেপগুলো,
সেই পতাকাগুলো অচিরে সেই ধ্বংস হয়ে যায়। ব্যক্তির সাথে তখন তিনি পরিচালনা করা শুরু করেন। যেহেতু এখানে আমাদের সময় খুব কম, আমি শুধু দুটো সেক্টরের উপর উদ্ধারটা আহ্বান রাখবো যে আজকের এই যদিও বিদ্যুৎ সেক্টর, ব্যাংক সেক্টর সহ অনেক কিছু এখান থেকে আসছে, কিন্তু আসলে আমাদের ভাবা উচিত যে আমাদের দ্বারা প্রথম সারি বক্তব্য শুনলাম, সভাপতির বক্তব্য, সেই বক্তব্যের সাথে আমি সুর মিলিয়ে বলবো যে আসলে যে উনি যে প্রতিশ্রুতিগুলো দিলেন, ওনার আজকের এই বাস্তবায়নের দায়িত্বশীল ব্যক্তিত্ব জায়গায় থেকে এই সমিতির জন্য যদি আসলে উনি কর্ম করে এবং বক্তব্যের সাথে যদি মিল রাখে, তাহলে কিন্তু আমরা এই সমিতির উপকৃত হব বলে আমি আশা করি। কিন্তু আসলে দেখা গেল এই মঞ্চ থেকে বক্তব্য থেকেই এখান থেকে আমাদের শেষ, বাড়ি যাওয়ার পরে আমার নিজের ধান্দা নিজের সবকিছু করি, তাহলে কিন্তু আজকের এই সমিতি কিন্তু আসলে অগ্রগামী হবে বলে আমি মনে করি না। আমি পাশাপাশি বলবো যে আমাদের যদিও আমার কিছু চাওয়া মানে দাবি দেওয়া তুলে ধরবো, কখনই তুলে ধরবো যে আসলে যদি উনি কর্মের ভিতরে সেগুলো এগিয়ে যায়। আমাদের কিন্তু এখন বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে পাটের ব্যাগ। পাটের ব্যাগ থেকে কিন্তু আমাদের ব্যবসা কিন্তু এইভাবে যদি চলতে থাকে অচিরে কিন্তু ধ্বংস হয়ে যাবে আমাদের এই ব্যবসা। তো আমি যেহেতু আরো অনেক সেক্টর আছে, বিদ্যুৎ বলেন, বাংলাদেশ গভর্নমেন্ট যদিও কোনো ক্ষেত্রে 11 টাকা 3 টাকায় আসবে সেরকম আশা আমরা রাখি না, যদিও মনে করি যে বাংলাদেশ গভর্নমেন্ট এই যেমন অন্যান্য সেক্টর যে হিসাবে কৃষির ভিতরে আমাদের ভর্তুকি যেভাবে বিদ্যুৎকে দেয়, আমরা কিন্তু কৃষির আওতায় আছি। যদি মনে করা হয় যে আসলে আপনি আমাদের প্রথম সারি যারা আছে সারা বাংলাদেশ কিন্তু অটোরাইজ মিলের একটা প্রসার বিস্তার ঘটিয়েছে, সেখানে যদি মনে করা হয় যে আসলে আমরা সব গভর্নমেন্টকে অনুরোধ এবং প্রেশার চাপে রেখে আমাদের কিছু কিছু দাবি আদায় করবো, কিন্তু করা স্বাভাবিক। যদি আসলে আমরা মনে করি যে এখান থেকে বলে যাবো সে জায়গায় অনুরোধ এবং দাবি পুরোটাই পালন করার জন্য গেলাম না, তাহলে কিন্তু কোনো উপকার আসবে না। আমি মনে রাখি যে আসলে দুটো তিনটে জিনিসের উপরেই কিন্তু আমাদের এগোতে হবে। এখন আমার মনে হয় প্রথম ধাপ আমাদের পাটের ব্যাগের দিকে নজর দেওয়া উচিত। দ্বিতীয় পর্যায়ে আমাদের যেটা আছে সেটা হলো আমাদের বিদ্যুতের বিলের উপর কোনো কিছু করা যায় কিনা। তারপরে আমি বেশি অনুরোধ করবো এটাই যে আসলে সবচেয়ে বেশি অনুরোধ এই জন্য বলবো আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আসলে যে দায়িত্ব পালন করছেন, আপনার যে বক্তব্য ছিল এই বক্তব্যের দায়িত্বের জন্য মিল থাকে। বক্তব্যের দায়িত্ব যদি মিল না থাকে আসলে এইভাবে আমরা যত সেমিনারই করি না কেন কোনো সুফল আসবে বলে আমি মনে করি না। আমি আবারও দেখে যাই যে 80 দশক থেকে 2021 অনেক পানি অনেক সময় গড়াই গেছে, এখন কিন্তু 2021। তা আমি আশা রাখবো যে 80 দশকে জানা হয়েছে, 90 সালে যা ঘটেছে, 2000 সালে যা এসেছে, 10 সালে জানা হয়েছে, 21 সালে যেন এটা না হয়। 21 সালে ভালো আশার বাণী রেখে উদারতা আহ্বান রেখে আজকের কমিটিকে ধন্যবাদ দিয়ে ভালো কাজ করুক, ভালো আশা রেখে জেলার পক্ষ থেকে আবার সালাম দিয়ে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মাসুদ স্যার, চেয়ারম্যান পাংশা। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, অটো রাইস মিলের মালিক এবং কিছু মিডিয়ার কর্মী আছেন, আমার সালাম দেবেন। আমি সবাইকে অ্যাড্রেসিং করতে চাই না, সবাই সময় শুরু। আজকে যে নতুন কমিটি উপহার দেব, এই কমিটিটা যেন স্বচ্ছতা থাকে, জবাবদিহিতামূলক হয় এবং আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত যাতে আমরা না হই, আমাদের অধিকার আদায় করার জন্য আমাদের এই নতুন কমিটির সঙ্গে আমরা সবাই যারা এখানে আছি, কমিটিতে তো আমরা সবাই থাকতে পারবো না, এখানে যতগুলো সদস্য আছে আমাদের কথাগুলো আপনারা শুনবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন, সমাধান দেওয়ার চেষ্টা করবেন। আমাদের অধিকার আদায় করার জন্য যদি আমাদের সর্বোচ্চ কিছু করতে হয়, আমরা সেখান থেকে পিছপা যেন না হই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ধন্যবাদ। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব শরীফুল ইসলাম ভুলু স্যার, যশোর। আজকে আমাদের রাইস মিল সমিতির সাধারণ সভা উপস্থিত আছেন মঞ্চে আমাদের সাবেক সভাপতি জনাব খুরশিদ আলম, আছেন সেক্রেটারি অন্যান্য নেতৃবৃন্দ, তাছাড়া না উনি সাবেক নিজে বলছিলেন।
তা অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন, মঞ্চের সামনে উপস্থিত আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের আমাদের সবার মূল উদ্দেশ্যটা ছিল বিগত দিনের যে সভা সমিতি ছিল, সমিতিটা ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল, কোনো কাজ করে নাই বিধায় আমরা একটা অ্যাক্টিভ সমিতির খোঁজে 3-4 বছর ধরে ওয়ার্ক করে যাচ্ছি। সেই ওয়ার্কের প্রতিফলটা আজকে মনে হয় আমরা পেতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের সেক্রেটারি নির্বাচিত হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, যদিও কোনো ডিক্লেয়ার হয় নাই, এবং গতকালকে 2 জন সেক্রেটারি বেশ শপথ বাক্যের মতন বলছে আমরা যদি ওয়ার্ক না করতে পারি 3 থেকে 4 মাসের ভিতরে আমরা আমাদের দায়িত্ব ছেড়ে দেব। অতএব আমরা আশা করছি আগের কমিটি কাজ করবে, বর্তমান কমিটি কাজ করবে, আমরা কাজ বুঝে নেওয়ার জন্য আমরা তাদের উপর চাপ সৃষ্টি করব, এবং ওনাদের যারা উপদেষ্টা আছে সহ যোদ্ধা যারা আছেন আল্লাহর রহমতে সবাই অ্যাক্টিভ অবস্থায় আছেন এবং অ্যাক্টিভলি কাজ করবেন। এগুলো আমাদের প্রত্যাশা। বর্তমান সমিতি কাজ করবে, কাজ করে আবার দেখাই দেবে, কাজ বুঝে দেবে, এটা ওনারা শপথ দিয়েছেন। আমরা এই শপথের প্রতি আশাবাদী। ওনাদের প্রতি, নতুন কমিটির প্রতি আমাদের দোয়া থাকলো যাতে আমাদের সাথে কাজ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসলাম মল্লিক স্যার, সাধারণ সম্পাদক, অটো রাইস মিল, পাবনা জেলা। আজকে বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় সাধারণ সভা 2021 অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং আজকে এই সাধারণ সভার 2টা উদ্দেশ্য আছে। একটা হলো আমরা এইভাবে আজ পর্যন্ত জমায়েত আমরা হতে পারিনি বা উদ্যোগ হয়তো আমরা গ্রহণ করি নাই। আমরা আজকে আজ থেকে 2.5 বছর আগে, যদিও আমাদের সভাপতি জনাব খোরশেদ আলম সাহেব উনি অনেকদিন হলে এই সমিতিটা অনেক করে যাচ্ছে, এটাকে পরিচালনা করে যাচ্ছে, অর্থাৎ এটাকে জিইয়ে রাখছে আমরা বলতে পারি। এজন্য ওনাকে ধন্যবাদ। এবং ওনাদের উদ্যোগে এবং এর সঙ্গে আমাদের কুষ্টিয়ার ওমর ফারুক ভাই আছে, ওনারা ক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের সমিতির এই পর্যায়ে দাঁড় করিয়েছেন, এজন্য ওনাকে অশেষ ধন্যবাদ। আজকে আমরা সমিতি বা এই জাতীয় অ্যাসোসিয়েশন অনেক হয় এবং অনেকবারই হয়, কিন্তু এগুলো দেখা যায় একবার সংগঠন তৈরি করার পরে, একটা কমিটি তৈরি করার পরে আর সারা জীবন কোনো খোঁজ থাকে না, মানে ওনারা ওইটা দিয়ে সারা জীবন চলে যায়। তা আমরা আশা করছি আমাদের এই কমিটি যেটা হবে 2 বছর মেয়াদি হোক, এবং 2 বছর পর যেন আবার নতুন করে কমিটি করা হয়, এবং এটা যেন সবার মতামত ভিত্তিতে কমিটি তৈরি হয়। আশা করি যদি অধিক মতামত ব্যতীত যদি কমিটি হয় তাহলে সেই সমিতি মনে হয় সঠিকভাবে পরিচালনা করা খুব কঠিন হবে। আমি আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি এটাই যে কমিটি হোক, প্রত্যেকটা রাইস মিলের যে আজ দিন দশা চলছে, যে অরাজকতা আছে, যে অনিয়ম চলছে, যে আমাদের উপর নিপীড়ন চলছে বিভিন্ন পর্যায়ে, ব্যাংক কর্তৃক, বিদ্যুৎ বিল কর্তৃক, আজকে আমাদের ফুড সেক্টর কর্তৃক, আসলে বিভিন্ন সময় আসলে আমার মনে হয় যে যদি আমরা মনে করি যে এই সেক্টরটায় যেখানে যাবে আমরা সবার কাছে হেনস্থার শিকার, কেন আমরা এইটা হব? আমরা কিন্তু আজকে আমরা অটো রাইস মিল একটা শিল্প, কিন্তু আপনি অন্য অন্য শিল্প দেখেন আর এই অটো রাইস মিলটা দেখেন, অটো রাইস মিল কিন্তু আজকে আসলে অন্যান্য শিল্প উদ্যোক্তারা যেভাবে সম্মানের সঙ্গে বসবাস করছে, কিন্তু অটো রাইস মিলকে আজকে ওই শিল্পের মর্যাদা দেওয়া হয়নি এবং এদেরকে ওইভাবে সম্মান বা সমীহ বা মর্যাদা কোনো দেওয়া হয়নি। আশা করি আমাদের নতুন কমিটি পরবর্তী পদক্ষেপে আমাদের মান সম্মান, অর্থনৈতিক উদ্যোগ সব কিছু সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার উদ্যোগ নেবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। মঞ্চে ডেকে নিচ্ছি নজরুল ইসলাম স্যার, নজরুল অটো রাইস মিল, চাঁপাইনবাবগঞ্জ। বিভিন্ন জেলা থেকে আমাদের দাওয়াতে সাড়াতে দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছে, সকলকে
মেসার্স নজরুল অটো রাইস মিল চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সময় অত্যন্ত কম, আমি কয়েকটা কথা না বলে আমি পারছি না। আমার ব্যবসার জীবন ৭৫ সাল থেকে এখন পর্যন্ত ২১ সাল। মনে হয় ভুল করেছি, এই ব্যবসায় এসে মনে হয় ভুল করেছি। যে কষ্টটা পাচ্ছি সহ্য করা খুব কঠিন। অতীতে কিছু সমিতি ছিল আমাদের বাংলাদেশে, তাদের কোনো সার্ভিসিং ভালো পায় নাই, কেন্দ্র অথবা জেলায় বা থানায়। আমাদের ৫১ কমিটি হয়েছে, আলহামদুলিল্লাহ। বর্তমান এই সভাপতি আগে থেকে ছিল আমরা জানি, কিন্তু আমরা রশিদ গ্রুপে ছিলাম। বর্তমান যে ৫১ কমিটি হয়েছে তাদের কাছ থেকে বড় একটা আশা রাখছি। বড় আশা বলতে, বাংলাদেশ সরকারের যেসব ফ্যাক্টরিগুলো আছে, জুট মিল বা অন্য অন্য মিল, তারা কিন্তু লসের ভিতরে আছে। ওরা যদি লসটা স্বীকার করে সরকারের টাকা ভর্তুকি দিয়ে, আমরা বাংলাদেশে আজ প্রায় ৮০-৯০% অটো রাইস মিল আজ আমরা শেষ হয়ে গেছি। আজ ৪০-৩০% মিলাররা জেলখানায় অবস্থান করছে। আমি বর্তমান কমিটি, বর্তমান সভাপতির কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমি এই যে সরকারের কাছে আগতে মিনতি করে, আমরা সবাই যেভাবে স্কুল মাদ্রাসা রোডের উপরে শুয়ে থাকে কাফনের কাপড় পরে কিছু দাবি দেওয়ার জন্য, পেশ করার জন্য, দরকার হলে আমরা থাকবো। কিন্তু যেসব ভাইগালা আজ শেষ হয়ে গেছে, জেলখানায় অবস্থান করছে, তাদের সুদগুলো মকুব করা হোক এবং মরা শিল্পগুলো আবার চাঙ্গা করানো হোক। কারণ এই বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকার আমাদেরকে টাকাগুলো দিয়েছিল, আমরা এই শিল্পগুলো করেছি। আমরা টাকা পাচার করিনি, আমরা হয়তো ফ্যাক্টরি করেছি। ফ্যাক্টরি করতে গিয়ে কিছু খরচ হয়েছে, ব্যাংকের মুনাফা দিতে 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 আমাদের কিছু খরচ হয়েছে, লভ্য অংশ আমাদের কম হয়েছে। এই কারণে আমাদের হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আমি আকুল আবেদন করছি যে আমাদের বাংলাদেশ থেকে যারা আমরা এসেছি, বিভিন্ন জেলা এবং থানা থেকে, আমরা যেন ঐক্যবদ্ধভাবে, রশিদ আমাদের প্রতিপক্ষ না, বেলাল না, বা যারা আসেনি তারা আমাদের ভাই, তারা আমাদের মিলার, তাদেরকেও আমরা দাওয়াত দেবো যে ভাই আমরা একই প্ল্যাটফর্মে আসি, সরকারের কাছে আমরা দাবি দেওয়া পেশ করি, আমাদের ইনশাল্লাহ একদিন না একদিন সফল হবে। এ বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম স্যার, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম স্যার, মৌ অটো রাইস মিল, বগুড়া। অটো রাইস মিলের সাধারণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত মিলার ভাইরা, মঞ্চে উপস্থিত মিলার ভাইরা, উপস্থিত মিলার ভাই, আসসালামু আলাইকুম। আমি বলতে বেশি কথা বলার কিছু নাই। আজকে কথাবার্তার শব্দ আমাদের সদস্য বলে গেছে, তার সাথে আমরা একটি কথা অ্যাড করতে চাই। সদস্য উনি ওনার বক্তব্য দিয়ে গেছেন। আমাদের বস্তা নিয়ে বর্তমানে খুব সমস্যা আছে। আমরা বস্তাটা খুব সমস্যা আছি। এই বস্তা আমরা অর্ডার দেওয়ার 2 মাস 3 মাস পর বস্তা পাচ্ছি। যে বস্তার দাম ছিল 45 টাকা, আমরা গভর্নমেন্টের সময় বার্গেনিং করে তারপর 56 টাকা 60 টাকা, এখন সে বস্তা কিন্তু 72-73 টাকা। তাও আজকে যদি বস্তার অর্ডার আমরা দিই এবং 100% টাকা অ্যাডভান্স করলে 2 মাস 3 মাস পর পাচ্ছি। অথচ এইখান থেকে গভর্নমেন্ট আমদানি করতেছে তার নিজস্ব চাল প্লাস্টিক বস্তায়, আমরাও আমদানিকারক
আমরা বিভিন্ন বড়তে আমদানি করতেছি, র্যাকে আমদানি করতেছি, আমরা প্লাস্টিক ব্যাগে করতেছি। তো ইন্ডিয়ার থেকে যদি প্লাস্টিক ব্যাগ নিয়ে আসে আমরা এখানে ব্যবসা করতে পারি, তাহলে দেশি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলে অসুবিধা কোথায়? আমরা ধান তো প্লাস্টিক ব্যাগে আনি না, ধান তো আমরা চটের বস্তাতেই আনি, শুধু চাল ডেলিভারি করি আমরা এই ইয়ার ব্যাগে, প্লাস্টিক ব্যাগে। তো এইটা নিয়ে আমি যে কমিটি আজকে গঠিত হলো বা হচ্ছে, আমি তাদের কাছে অনুরোধ করব অবশ্যই আগামী 2 থেকে 4 দিনের মধ্যে এর জন্য একটা ব্যবস্থার একটা মন্ত্রণালয়ে যেন এটা নিয়ে একটা ইয়া করা হয়, এবং তাদের প্রয়োজন হলে যদি প্লাস্টিক বস্তার চাল ডেলিভারির ব্যাপার আমাদের ছাড়পত্র না দেওয়া হয়, তারপর আমরা না পারলে কি করব? আমরা টাকা যেনারা আপনারা আছেন প্রত্যেকে দেখেন টাকা আপনারা দিনের পর দিন ঘুরে 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 বস্তা নিতে হচ্ছে। আমি আর বেশি বক্তব্য দিতে চাই না, আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ হয়েছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব আব্দুল ওয়াহিদ স্যার, জোহরা অটো রাইস মিল, কুড়িগ্রাম। আজকের এই অটোমেটিক রাইস মিল অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা সম্মানিত সভাপতি এবং ওখানে উপস্থিত আছেন আমাদের সিনিয়র মিলাবৃন্দ, এবং এখানে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন জেলা উপজেলা অটোমেটিক রাইস মিলের মালিকবৃন্দ, এখানে উপস্থিত আছেন আমাদের মিডিয়াবৃন্দ, এবং এখানে উপস্থিত আছেন আমাদের অতিথিবৃন্দ। আসসালামু আলাইকুম। অনেকদিন পর সূর্য পূর্ব দিকে উঠলো আমার মনে হয়। আমি জানতে পারছি অটোমেটিক রাইস মিলের নিবন্ধন হয়েছিল অটোমেটিক এবং রাইস মিলের অনেক আগে। যদি অটোমেটিক রাইস মিলের নিবন্ধন অনেক আগে হয়ে থাকে, এতদিন পর আমরা আজকে অটোমেটিক রাইস মিলের মিটিংয়ের নিমন্ত্রণ পাই, দুঃখজনক বিষয়। যারা আমরা আজকে সারা বাংলাদেশে 20 কোটি লোকের অন্ন যোগাই, যারা আমরা যদি আমরা উৎপাদন না করতাম, তাহলে কিন্তু আজকে আমাদের যারা নর্থ বেঙ্গলের লোকজন যারা থাকে তারা কিন্তু খাদ্য পাইতেন। আমরা উত্তরবঙ্গের লোক একসময় মফিজ হিসেবে আমাদেরকে ঠিক করা হতো, এবং আমরা এই রাইস মিলে প্রোডাকশন দেই, কৃষি প্রোডাকশন দেই, সমস্ত প্রোডাকশন কিন্তু আমরা উত্তরবঙ্গে দিই। অথচ উত্তরবঙ্গের যারা আমরা থাকি তারা কিন্তু আমরা দক্ষিণবঙ্গের কাছে একটা অবহেলিত। একটি ছোট্ট একটি নমুনা দিয়ে আমি গল্পটা শুরু করব। বিষয়টা হলো, মা গোসল দিচ্ছে পুকুরে, মেয়েকে পুকুরে হিড়ে পাশে দাঁড় করে রাখছে, মেয়েকে বলছে যে কেউ আসলে তুমি বলিও। কিছুক্ষণ পর মেয়ে বলতেছে মা লোক আসতেছে। এখন মা তাড়াতাড়ি উঠি দেখে যে লোকটা একটা পুলিশ, তবে এটা তো লোক নয়, এটা পুলিশ। আমাদের অবস্থা তাই হয়েছে, আমরা মিলান না, আমরা তো আমাদের মিলাদের কোনো মর্যাদা নাই, আমাদের মিলাদের কোনো সম্মান নাই। আমাদের দাবিগুলো যদি ওনাকে আমরা বলতে পারতাম, আমরা আরো বলেন দরকার আমরা সমস্ত নিয়ে তাদের সঙ্গে স্মারকলিপি দেই, তাদের সঙ্গে দেখা করার ব্যবস্থা করি, তাহলে আমাদের দাবিগুলো যদি বলা হয় আমার মনে হয় কিছুটা আমরা এখান থেকে রেহাই পাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ চমৎকার কথা বলার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ আব্দুল গাফফার স্যার, সবুজ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নওগাঁ। মোংলা নাচ গার্ডেন এই হলরুমে বাংলাদেশ অটোমেটিক রাইস মিল অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, এই সভায় উপস্থিত আছেন এই সমিতির সভাপতি জনাব খোরশেদ আলম, উপস্থিত আছেন বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত অটোমেটিক রাইস মিল অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। আমি শুরুতেই অগ্নিঝরা মার্চে, যে মার্চ মাসে 7ই মার্চে বক্তব্যের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং 9 মাস যুদ্ধের মধ্যে এই দেশ স্বাধীন হয়েছিল। সেই 7ই মার্চ আগামীকাল সেই
বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই সাধারণ সভায় সংক্ষিপ্ত দুটি কথা বলতে চাই। এটি সাধারণ সভা, এটি দুই ভাগে ভাগ হয়। একটি ভাগে বক্তব্য হয়, সাধারণ সদস্য কথা বলতে পারে, সেই জন্যই সাধারণ সভা। আর একটি বক্তব্যের ধারা শেষের পরে এই সভা আবার যদি এই সমিতি যারা দায়িত্ব পাবেন 2 বছর বা 3 বছর মেয়াদি, সেই সমিতি কার্যকরী সমিতির একটা সিদ্ধান্তের পর ডিক্লারেশন হয়, সেইটা হলো সাধারণ সভা। আজকে আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত বক্তব্য এখানে উপস্থাপন হলো, আমরা সব কথাগুলো এতক্ষণ শুনছিলাম, কথাগুলো আসতেছিল আমাদের বিপদ, আমাদের সমস্যা, কিন্তু আমাদের একটু জেনে নিতে হবে যে সমস্ত সদস্য ভাইরা, যে আজকে আমরা যে সমিতিটা, এটা আগের সমিতি ছিল, সমিতি এর আগেও এই সমিতি হয়েছিল, আমি সংখ্যা ঠিক জানা নাই, খোরশেদ ভাইয়ের সেই সভাপতিত্বে আজকের যে সমিতি, আর একটা পাশাপাশি সমিতি ছিল তার এই সমিতির পরে হয়েছে, সেটি হয়েছে বাংলাদেশ অটোমেটিক মেজর এবং হাস্কিং চাউল মালিক সমিতি। এই দুটি সমিতি কোনোদিনই সাধারণ সভা হয়নি। আজকে এই সমিতির সাধারণ সভা বগুড়ায় নাচগানের এই হলরুমে হচ্ছে। আমি ধন্যবাদ জানাই যে আজকে দেরিতে হলেও আজকের এই সমিতির সাধারণ সভা হচ্ছে। আমার মিলার ভাইরা একটি এমন সময় অতিক্রান্ত করছে যেখানে 1 বছর ধরে করোনার আক্রমণ গোটা বিশ্বব্যাপী, আবার একদিকে আমাদের সরকারের বিভিন্ন নীতি নির্ধারকের কারণে আমাদের চাউল ব্যবসায়ী আমরা ক্ষতিগ্রস্ত। আমরা যদি দেশে প্রথম আমরা যদি 5টি মৌলিক অধিকার বলি, সেখানে প্রথমেই হলো খাদ্য। খাদ্য উৎপাদনের কৃষককে সব সহযোগিতা দেওয়া হয়, কিন্তু খাদ্য প্রসেসিং করার জন্য কোনো সহযোগিতা দেওয়া হয় না। যে মেশিনে খাদ্যটাকে প্রসেসিং করতে হয় সেটার উপর কোনো ভর্তুকি নাই, ভর্তুকি আছে উৎপাদন ক্ষেত্রে, আমরা সেটাতেও ধন্যবাদ জানাই, তাও একটাতে আছে। আমরা জানতে চাই, আজকে দাবি দেওয়ানে অনেক কথা বলেছে, আজকে আমি দাবি দেওয়ানে কথা বলবো না, আজকে আপনাদের সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যারা এখানে বসে আছেন এবং ওখানে বসে আছেন, আমি জানি যারা নিচে বসে আছে অনেক যোগ্যতা সম্পন্ন রাইস মিলার ভাইরা এখানে আছে। এই সমিতিতে যাদের জায়গা হবে তাদের থেকেও আমি মনে করি কম যোগ্যতা সম্পন্ন লোক নিচে বসে নাই, অনেক যোগ্যতা সম্পন্ন লোক এখানে আছেন। কিন্তু সবাইকে দায়িত্ব দিলে তো দায়িত্ব পালন করতে পারবে না। আমাদের নির্দিষ্ট একটি সমিতি আছে, সেই সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক বা কলবর নিয়ে একটা সমিতি হবে, সে 71 হোক, 61 হোক, 51 হোক হবে, আজকে ডিক্লারেশন হবে। এই সমিতি ছিল, কিন্তু সমিতিটি কিন্তু আমরা সকলেই এভাবে আজকে যেমন আমাদের সকলের আস্থা এবং এই সমিতির প্রতি আসছি, যে এটাকে আমরা এখন যেহেতু অটোমেটিক রাইস মিল অ্যাসোসিয়েশন, আমরা কিন্তু 2 ভাগে ভাগ হয়ে গেছি। এই জন্যই যে আমাদের সাথে কিন্তু আর ড্রাম কয়লার নাই, আমরা কিন্তু শুধু এখানে অ্যাসোসিয়েশনের নামটা দেখেন অটোমেটিক রাইস মিল। এখানে আমার এখনো ভাইয়েরা ড্রাম কয়লার আছে, আমি এক ভাই অটোমেটিক করেছি। সরকারের সিদ্ধান্তের কারণে গোটা বিশ্ব জগৎ উন্নত বিশ্ব হচ্ছে, আপনার ওই আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমাদের চাউল কল মিল মালাক বানাতে হবে, সেই ক্ষেত্রে আমরা আসছি। পাশাপাশি যারা ওই গ্রামে রয়ে গেছে তারা তো যাতায়াত চালায় না, তাদের কাছে ইনকাম ট্যাক্স যায় না, তারপরে তার কাছে যে কলকারখানার শ্রমিক সেই অফিসাররা যায় না, আমাদের কাছে সব ধরনের ইনকাম ট্যাক্স থেকে শুরু করে সব আমাদের উপর যাচ্ছে। কিন্তু পাশাপাশি আমার ভাই এখনো ড্রাম বয়লার আছে, তার কাছে কোনো তাগাদা নাই, দিনে 2বার 4বার তাগাদা আমাদের। তাহলে আমাদেরকে একটা প্ল্যাটফর্মে এখন আসতে হবে। আমরা অটোমেটিক রাইস মিল অ্যাসোসিয়েশনের একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন, যেটা হয়তো বা কিছু এই দ্বিতীয় অধিবেশনে আপনাদের কাছে ডিক্লারেশন হবে। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, সকল সদস্যের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাই, আমাদের সমিতির দায়িত্ব পালন করবে কিছু আমাদের মিলা, কিন্তু আপনাদের সকলকে যদি সহযোগিতা না করেন সমিতি চলবে না, সমিতি চালাতে পারবেন না। আমরা আজকে এখানে দায়িত্ব দিয়ে গেলাম, আর এই সমিতির যদি কোনো সিদ্ধান্ত আমরা যদি না মানি তাহলে কিন্তু খালি দোষ দিবেন সভাপতি, সাধারণ সম্পাদক, তারা কোনো কাজ করতে পারে না, এইটি কিন্তু হবে না।
আমাদের কিন্তু সেটা বুঝে নিতে হবে। সকল সাধারণ সদস্যবৃন্দ, আজকে আপনাদের প্রতি অনুরোধ, এই কমিটি আমরা আজকে যা ঘোষণা করে দিব, এই কমিটির সিদ্ধান্তগুলো আমরা যে জেলায় যে উপজেলায় আমরা মিল পরিচালনা করি, এই সিদ্ধান্তের উপরে আমরা মিল পরিচালনা করব। যদি আমাদের পরিচালনা করতে যাই, যদি আমাদের সমিতির মাধ্যমে যদি আমাদের কোনো সিদ্ধান্ত দেয় আমরা মিল সব বন্ধ করব, আমাদের বন্ধ করতে হবে। এইটি হলো সংগঠন এইটি বলে। আপনি জানেন আমাদের দেশ এই মার্চ মাসে যেহেতু বঙ্গবন্ধু যখন ডাক দিয়েছিল, এই ঘোষণাটা যখন দিয়েছিল তখন আমরা মানছিলাম যে গ্রামে গ্রামে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। এই সংগ্রাম পরিষদের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আজকে আমি আহ্বান জানাবো, এই মার্চ মাসে আপনারা উপস্থিত হয়েছেন, এই সমিতিকে দায়িত্ব দিবেন, কিন্তু আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। এই সমিতির সিদ্ধান্তর সাথে আপনাদেরকে এক থাকতে হবে। আমাদের হয় না, আমরা সমিতি করেছি, সমিতি করার পর যে সিদ্ধান্ত আমাদের বিপক্ষে যায়, সেই সিদ্ধান্তটা যখন আমরা বলি যে এটা আমরা করতে পারবো না, তখন কিছু সদস্য কিছু মিলা সেইটা সরকারের সাথে চুক্তি করে আমাদের যারা করি না তারা হয়ে যায় আমরা কালো তালিকাভুক্ত। দয়া করে এইটি নিজে যদি আপনারা বোঝেন, অন্য কেউ বুঝাতে পারবেন। বক্তব্য যেহেতু সময়টা কম, বেশি বক্তব্য দিয়ে আপনাদের আমি করব না, কারণ এখানে আরো বক্তব্য দেওয়ার অনেক আমাদের নেতৃবৃন্দ আছে। আমার শুধু অনুরোধ, যে জন্য আজকে দাবি দেওয়া আমার পেশ করার কথা নয়, অনেক সুন্দর সুন্দর মিলার ভাইরা বক্তব্য রাখছেন দাবি দেওয়া নিয়ে। আজকে সংগঠন শক্তিশালী করতে হবে, তারপরে দাবি দেওয়ার কথা আসবে। আজকে আমরা ব্যাংক লোন বস্তা সবকিছুই আজকে বলে শেষ করে দিতে পারবো না, কারণ যাকে দায়িত্ব দেব সেই দায়িত্বশীল যারা, তাদের সিদ্ধান্ত হবে, সরকারের সাথে আলোচনা হবে। আলোচনার অন্তে কিছু সময় আলোচনাতে হয় না, তখন আমাদের কঠোর অবস্থানে যেতে হয়। কি সেটা হচ্ছে আমাদের অধিকারের জন্য আন্দোলন করতে হয়। সেই আন্দোলনে আমাদের যেতে হবে। আপনারা সেইভাবে প্রস্তুত থাকেন। আগামী দিনে এই অটোমেটিক অ্যাসোসিয়েশনে সমিতির যারা দায়িত্ব নিলেন, আমরা সকলেই তাদের প্রতি আস্থা রাখি এবং আমাদের যে লক্ষ্য সেটি আগামী দিনে আপনাদের সহযোগিতায় পূরণ হবে, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি স্যার সম্ভবত আবার একটু পোজ দিতে হবে ফটো সেশনের জন্য। সামনে আসেন। একটু দাঁড়াতে হবে। আপনারা বসেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এমএ খালেদ স্যার, দেশ এগ্রো ফুড লিমিটেড, কুষ্টিয়া। একটি পরিস্থিতিতে আমরা এখানে একত্রিত হয়েছে এখানকার সভাপতি, সেক্রেটারি সহ যে সমস্ত কমিটি বৃন্দ এখানে তৈরি করবেন তাদের আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমি এটাও বলে দিতে চাই, বিগত কমিটির মতো আমরা নামকে অস্ত্রে সভাপতি সেক্রেটারি হয়ে সেই পদকে ব্যবহার করে সেই নাম ভাঙিয়ে আমরা ব্যক্তিগত কাজে ব্যক্তিগত স্বার্থে আমাদের নিজেদেরকে ব্যবহার করব, এই সভাপতি সেক্রেটারি আমরা চাই না। সেই সেক্রেটারি প্রয়োজনে 1 বছরের মাথায় আমরা সেই কমিটি ভেঙে নতুন কমিটি করব। আজকে আমাদের সেই অঙ্গীকার গ্রহণ করতে হবে, আজকে আমাদের সেই শপথ গ্রহণ করতে হবে।
যারা কমিটি হবে উনারা পদ থেকে যাবেন না। আমরা যারা সাধারণ মিলার আছি নিচে, আমরা ওনাদেরকে বিতাড়িত করব। আমাদের উপর নির্ভর করবো ওনাদের নেতৃত্ব কর্তৃত্ব। ওনাদের নেতৃত্বে আমরা চলবো তখনই যখন ওনারা আমাদের ব্যথা বুঝবেন, যখন ওনারা আমাদের সমস্যা বুঝবেন, যখন ওনারা আমাদেরকে নিয়ে ভাইয়ের মতো, এক ভাইয়ের বিপদ হলে যেমন 10 ভাই এগিয়ে আসে, সেইভাবে যখন ওনাদের দেখবেন আমরা তখন তাদের সাথে আছি। আমরা এমন নেতৃত্ব চাই যে নেতৃত্বের এক ডাকে সমস্ত বাংলাদেশের রাইস মিল বন্ধ হয়ে যাবে, সমস্ত রাইস মিল এক ডাকে খুলে যাবে। আমরা সেই নেতৃত্ব চাই। আমরা সমস্যার পাহাড় কয়টা বলবো, আজ বস্তার কথা এসেছে। পরশুদিন আমাদের কুষ্টিয়াতে প্লাস্টিকের বস্তায় ধান রেখেছিল, তার জন্য ছোট্ট একটি ব্যবসায়িক যার পাটের বস্তা কেনার সামর্থ্য নেই, তাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। আমি গিয়েছিলাম অগ্রণী ব্যাংকের গত সপ্তাহে এমডি সাহেবের সঙ্গে দেখা করতে। বললাম আমাদেরকে আপনারা কিছু কম সুদে টাকা দেন। উনি বললেন আপনি কুষ্টিয়া খাদানগর থেকে এসেছেন, দেশ এগ্রো থেকে এসেছেন, আপনাদের রাইস মিলে আর লোন দেওয়া হবে না। কারণ জানতে চাইলাম, উনি বললেন খাদানগর রাইস মিলে ধস নেমেছে, ওখানকার মিলাররা ব্যাংকরাপ্ট হয়েছে, ওখানে জমির দাম কমে গেছে, ভ্যালুয়েশন কমে গেছে, আপনাদেরকে টাকা দিয়ে আমরা ব্যাংকের টাকা নষ্ট করতে চাই না। আজকে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই আমাদের সমস্যা। ঠিক এমনি একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ আমি নতুন নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনারা শুধু কমিটি করে বসে থাকবেন না, আপনারা আগামীকাল থেকে আমাদের পাটের যে বার্নিং ইস্যু, এই বার্নিং ইস্যুকে আপনারা একটি রূপরেখা দাঁড় করিয়ে কিভাবে এটাকে আমরা সমাধান করতে পারি সেই সমাধানের কর্মসূচি ঘোষণা করেন। মুখে মুখে নয়, বাস্তবতায় কর্মসূচি থাকতে হবে। আমাদের প্রেস মিডিয়া আছে, ইলেকট্রিক মিডিয়া আছে, যিনাদের সঙ্গে আমাদের সখ্যতার প্রয়োজন, যিনারা বুঝে না বুঝে মোটা চালকে চিকন চাল বানায়, মিনিকেট নামের কোনো ধান নেই সেটাকে ধান বানায়, একটা মিলের 1 মাসের ধান থাকে না সেখানে তাকে মজুদদার বানায়। তিনাদেরকে আমাদের বুঝানোর দরকার আছে। আমাদের সরকার প্রধান পর্যন্ত আমাদের বুঝানোর দায়িত্ব রয়েছে। আমরা যদি বুঝাতে না পারি, আমরা বুঝায়ে সঠিক কথা, ন্যায্য কথা, ন্যায় কথা যদি আমরা না বুঝাতে পারি, প্রয়োজনে আমরা আন্দোলনের ডাক দেব। কিন্তু বুঝাতেও পারলাম না, আমি কাউকে জানালামও না, আমার পথ ধরে আমি 5 বছর 10 বছর চালিয়ে যাব, আর কোনো এজিএম ডাকবো না, আর কোনো নেতাকে এই সভাপতি সেক্রেটারি সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে আমি কাউকে যেতে দেব না। এই রকমটি হলে চলবে না। আমরা আশা করি আগামী দিনে আমাদের নতুন সংগঠন, আমরা যারা ঘর থেকে বেরিয়ে এসেছি, আমাদের যেন আর কোথাও হতাশ হয়ে ফিরে যেতে না হয়। কিছু মানুষ বসে আমরা নিয়োগ করতে সক্ষম হয়েছি, সেটা হচ্ছে সভাপতি এবং সাধারণ সম্পাদক। আপনারা হয়তো ঘোষণায় আসবে, এটা করতে যাওয়া দেখা গেছে যে আমরা কয়েক জেলার যারা উপস্থিত ছিলেন, হয়তো 2 জেলার ছিলেন না সেটা আলাদা বিষয়, গত রাত্রে যারা উপস্থিত ছিলেন তার মধ্যে কয়েক জেলার মানুষ বসে আমরা কিন্তু সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্ধারণ করছি। তো ইনশাল্লাহ আপনারা সেটা শুনতে পাবেন। এখন এখানে আমার প্রশ্ন হলো এই যে এই কমিটির যাই মেয়াদ হোক, সে 2 বছর হোক আর 3 বছর হোক, পরবর্তী কমিটি যেন এরকম সাধারণ সভা ডাকে আমাদের যে কয়েক জেলার, বিশেষ করে সারা বাংলাদেশের যে সমস্ত রাইস সেক্টরগুলো আছে, সেই জেলার প্রতিনিধি একজন করে নিয়ে পুনরায় কমিটি গঠন করা হয়। ওই আরেক কমিটির মতো আরেকটা যে কমিটি আছে সেই কমিটি ঢাকায় বসে তারা কমিটি করে ফেলে পকেট কমিটি। এই পকেট কমিটি যাতে না হয়, যারা কর্ম করতে পারবে না, যারা এই মিলারদের অসুবিধা সুবিধা দেখবে না, আমরা যাতে পুনরায় তাদের চেঞ্জ করতে পারি, এরকম সাধারণ সভাটাই সেই প্রত্যাশা আমরা রাখি। এবং আগামীতে আপনারা
এটা মনে রাখবেন যে আমরা ক্ষমতায় আসছি আর ক্ষমতার থেকে সরব না, 10 বছর ক্ষমতা ধরে রাখবো। যার জন্যই কিন্তু আজকে আরেকটা এই কমিটিতে মানুষ সশক্তভাবে আজকে এখানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে আমার আত্মার এবং অন্তঃস্থল থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আরো কৃতজ্ঞতা জানাই যে আজকে শুধু আপনারা হবে না, আমাদের সবারই স্বার্থ এক। সমস্ত অটোরাইজ মালিক, মিল মালিক ভাইদেরকে একই পথে একই সংগঠনের কাছে আসতে হবে, তবে আমাদের স্বার্থ সিদ্ধি হাসিল হবে। আজকে আমরা যারা এখানে মিল মালিক হন, আজকে কেউ মিনিমাম হয় 50 কোটি 100 কোটি টাকার সব মালিক। আজকে আমরা একটা লেম্যানের সমান আমাদেরকে আজকে রাষ্ট্র আমাদেরকে যারা কিছু কামলা তারা ভাবে যে আমরা মনে একটা লেম্যান, যারা একটা ফ্লোর ভাড়া নিয়ে যারা গার্মেন্টস, আমি তাদেরকে বলি যে ওরা হচ্ছে আমাদের আগে ছিল খলিফা বলতাম, সেই খলিফাদের কাছে রেমিটেন্স দেওয়া হচ্ছে 3 টাকা ব্যাংক ইন্টারেস্ট এবং তাদের বিদ্যুৎ বিল 4 টাকা। আমরা দেখি 2016 সালে অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি ঘোষণা করেছি, বাংলাদেশ ডেভেলপমেন্ট। আমি এবার বলতে কিন্তু আমাদের ব্যাংক ইন্টারেস্ট হবে 5 টাকায়, কৃষি বিদ্যুৎ বিল হবে 4 টাকা। কিন্তু আমরা কেন করি নাই? আপনারা আজকে যেমন একত্র হয়েছে, আমরা আগে যদি হতে পারতেন আমরা বাস্তবায়ন করতাম ইনশাআল্লাহ। আজকে আমি অনুরোধ করব, আপনারা নেতৃত্ব দরকার নেই, আমার যদি অযোগ্য নেতৃত্ব, আমি আপনাদেরকে ওয়েলকাম করি। আমার জায়গায় নতুন ভাই এসে উদ্যমীভাবে যদি কাজ করেন, আমাদের আজকে প্রত্যেকের দিকে পিঠ কিন্তু দেওয়াটা ঠিক আছে। আমরা আজকে কিন্তু প্রত্যেকে জেলখানার জন্য প্রস্তুত, কিন্তু আমাদের জেনারেশন যারা আমাদের ছেলে মেয়ে তারা কিন্তু শিক্ষা দেবে যে তোর বাবা ব্যাংকের টাকা চুরি করে খেয়েছে, কিন্তু তোর বাবা ছেলে। এখন থেকে আপনারা সংগ্রাম করেন, বেশি সময় লাগবে না। মাননীয় প্রধানমন্ত্রী উনি ব্যবসায়ী বান্ধব, কৃষি বান্ধব। আমাদের যদি এই দাবি পূরণ করতে হয়, আমি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর PS সালাউদ্দিন সাহেবকে বলেছি যে সালাউদ্দিন ভাই ওনার বাড়ি পাবনায়, সালাউদ্দিন ভাই আমরা খুব বিপদগ্রস্ত, আমাদেরকে ভাই একমাত্র বাঁচার রাস্তা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটু সাক্ষাৎ যদি করে দিতে পারেন, আমরা হয়তো বেঁচে থাকতে পারবো না, আমাদের ভাই মৃত্যু অনিবার্য। তো এত বড় ক্লাব দেওয়ার তো কোনো দরকার ছিল না। গত আমন সিজনে দেখেন আপনার প্রত্যেকটা ভাইয়ের কাজ 50 লাখ আর 1 কোটি 2 কোটি টাকা লস হয়েছে এই মৌসুমে। তো আজকে আমরা অনেক ভাই, আমরা যারা রাইস মিল মালিক, অটো রাইস মিল, আমরা কিন্তু বাংলাদেশে এই চাউল হচ্ছে বাংলাদেশের 18 কোটি লোক বা 16 কোটি লোক আমরা 3 বেলায় 2 বেলা ভাত খাই, এটা আমাদের হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি। আজকে অটো রাইস মিল মালিক যারা আমরা অটো রাইস মিল করেছি সারা বাংলাদেশে, আমরা কিন্তু 90% এই চাউল যোগান দিই এই 18 কোটি লোককে, হয়তো চাঁদাল দেয় 10%। আজকে আমাদের সংগঠন হচ্ছে আপনার অটো রাইস মিল নিয়ে। আসলে প্রত্যেকটা মিলার ভাই আসলে আমাদের এই নেতৃত্বের কারণে আমরা আমাদের দাবি দেওয়া তুলে ধরতে পারছি না। দেখেন আমরা কিন্তু লাখ লাখ শ্রমিক আমরা খাটাচ্ছি, আমরা কিন্তু দেশের একটা পার্ট, আমরা সরকারকে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দিচ্ছি, ট্রেড লাইসেন্স ফি দিচ্ছি, অনেক ধরনের। তো আমাদের আসলে প্রেসিডেন্ট সেক্রেটারি যদি আমাদের ঠিক মতো উপস্থাপনা করতে পারে, তারা যদি কাজ না করে, তাহলে তো কীভাবে সংগঠন কাজ হবে? এই জন্য তো কোনো কাজ হয় না, বরঞ্চ আমাকে আরও সরকার বিভিন্ন সরকার এবং বিভিন্ন সংস্থা চেপে পড়ছে। গত 15-20 দিন আগে আমি কুষ্টিয়া গেছিলাম। তো কুষ্টিয়া আমাদের মাননীয় যে যুগ্ম সম্পাদক হানিফ সাহেবের ছোট ভাই, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ওনার সাথে আমি বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম। ওই ভাবে ওমর আলী ভাই ছিল। আমি বললাম যে আপনাদের দেশে, আপনাদের এলাকাতে এত বড় একটা লোক থাকতে কেন আপনার এই অবস্থা সংগঠনের? তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে আপনাদের এই নেতার কোনো আপনাদের নাই, যোগাযোগ নাই, বা আপনারা উপস্থাপন করতে পারেননি। আমার তো ওনাকে দিয়ে না আমাদের দাবিগুলো তুলে ধরা, এটা তো আমাদের ব্যর্থতা। রশিদ সাহেব আমাদের জন্য বা লাইক এই সংগঠনের কোনো কাজ করেন, তারা সেদিন নিজের পকেটে সমিতিটা ধরে রেখেছে, তাই নিজের ওই যে ডিজির কাছে যায়,
মন্ত্রীর কাছে যায়, এক কাপ চা খেয়ে তারা তখন যখন সন্তোষে চলে আসে। তো আমি আজকে যে সংগঠন তৈরি হচ্ছে, আমার প্রত্যেকটা মিলার কোনো ভাই আমাদের কোনো কেউ আমাদের মানে শত্রু না, সবাই আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু আমরা এই রাইস মিল নিয়ে জর্জরিত। আমাদের বিভিন্ন কারণে আমরা ধরেন যে ক্ষতিগ্রস্ত, এটা সবাই বুকে হাতে মানে এটা স্বীকার করবে। তো আজকে যে সংগঠন তৈরি হচ্ছে, প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলবো, আমাদের সভাপতি সাহেব যেভাবে ভাষণ বললেন, উনি যদি 25% 20% কাজ করে দেখায়, আমার মনে হয় সব মিল দেখবেন যে আপনার এখানে আছে এই 77 যোগ দেবে। তো আসলে আমরা একদিন দুই দিন এইভাবে আলোচনা করতে করতে আমরা একটা পর্যায়ে গেলাম যে রশিদ সাহেব তো আসলে লায়েক আলী সাহেবের তো কমিটি ছাড়ে না, নগাতে বক্তব্য দেয় যে 1 মাসের মধ্যে কমিটি ভেঙে দেবো, আবার কমিটি করবো, দিনাজপুরে গেলে বলে যে 7 দিনের মধ্যে কমিটি করবো, ভেঙে দেবো। এই বলতে বলতে আমরা আলম ভাইয়ের সঙ্গে আমরা কথা বললাম যে আলম ভাই, আমরা অটো রাইস মিলের ভাই খুব বিপদে, আপনি যদি একটা ভালো কমিটি করেন বা একটু ইয়ে করেন, আমরা একটা অর্গানাইজ করতে পারি। তো যাই হোক, ওনার আশ্বস্ত পেয়ে আমরা কিন্তু মাঠে নামি। তো আসলে অনেক সমস্যা, আমাদের সমস্যা নিয়ে কথা বলার সুযোগ পাবো। আসলে যারা সংগঠন করতে আসে তাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকা দরকার। প্রথম, স্বচ্ছতা জবাবদিহিতা না থাকলে তাদের সংগঠনে আসা উচিত নয়। তো অনেক কথা আছে, আসলে কথা বলতে গেলে একটু বলা যায় যে আসলে বিক্ষত বা পরিচয় হলো ফলে ফলে পরিচয় দিতে হবে তাদেরকে, যারা আজকে কমিটিতে আসবে। তো আসলে কিছু বলি, যেমন বিগত কয়েকটা এগ্রিমেন্ট আমরা কিন্তু অনেক লস করেছি। গত এগ্রিমেন্টে বগুড়াতে নীতিগতভাবে সিদ্ধান্ত নিল মানে রশিদ সাহেবের কমিটি যে আমরা এবার চাল দিব না। ঠিক ওই দিনই মন্ত্রী মহোদয়ের প্রোগ্রামে নগাতে যেয়ে বলতে আমরা 25 মাসের চাল দিব। তাহলে একটা সংগঠনের কাজ কি হতে পারে? এটা সংগঠন বলে? আজকে যদি সংগঠন বলতো যে না, আমরা এবার এইভাবে আমরা চাল দিব না, কোনো মেয়রকে চাল দিতে দিব না, তাহলে এই বিষয়টা কিন্তু করে যেত সংগঠনের জন্য, কোনো পাবলিকের উপরে করতো না, কোনো মিলারের উপরে করতো না। তো যাই, আমার মনে হয় যে একটা নেতৃত্ব আসতেছে, আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন, আপনারা কিছু পাবেন, আমরা কিছু দিব ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ খোকন মিয়া, ডিকে অটো রাইস মিলের মালিক। আমরা এবং আপনারা যে অধীর আগ্রহে আমরা অপেক্ষা করতেছি আমাদের আগামী নেতৃত্ব দেওয়ার সেই যোগ্য বলিষ্ঠ লোকদের নাম ঘোষণার জন্য, আর অল্প কিছুক্ষণের ভিতরে সেই নাম আমরা জানতে পারবো ইনশাল্লাহ। এখন সেই নাম ঘোষণার আগে বক্তব্য দিচ্ছেন আমিনুল বাড়ি অটো রাইস মিল, জয়পুরহাট। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ অটো রাইস মিল ওনার অ্যাসোসিয়েশনের 2020 সালের সাধারণ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে অভিষ্ট দেশের বিভিন্ন এলাকা থেকে আগত মিলার ভাই এবং সামনে আমাদের ডায়াসে যা আছেন বিভিন্ন এলাকা থেকে মিলার ভাই, সকলে আমার শুভেচ্ছা নিন। আপনারা বক্তৃতা দিয়েছেন, আমি মোটামুটি খেয়াল রাখার চেষ্টা করছি। আমার মনে হয় 5টা প্রবলেম আমাদের রাইস মিলারদের মধ্যে এই ঘুরপাক খাচ্ছে। নাম্বার 1, ফুড ডিপার্টমেন্টের দাম ফিক্সেশন, যেন ধানের সাথে চাউলের সমন্বয় হয় একটা। 2 নম্বর আসছে বস্তা, 3 নম্বর আসছে আমাদের ইনকাম ট্যাক্স, এবং 4 নম্বর আসছে আমাদের এই ইউনিটটাকে, অটোমেটিক রাইস মিলকে বাংলাদেশ সরকারের শিল্প হিসাবে ঘোষণা করে এর মাধ্যমে আমাদের ব্যাংক সুদের বিষয় এবং এই বিদ্যুৎ বিলের ইউনিটের একটা বিষয়, আর সর্বশেষ এবং প্রধান সমস্যা আমাদের ব্যাংক ঋণ। এই মূলত 6টার মতো প্রবলেম আমাদের উপরে। বাড়ি ভাগে তুলেন, প্রধান ভাগে তুলেন, আপনার বক্তৃতা তুলেন, আপনার বক্তৃতা আচ্ছা, আমাদের মধ্যে আসছেন মেহমানদার সম্মানিত আমাদের সিনিয়র মিলার জনাব নাজির হোসেন প্রধান, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মূলত এই 6 থেকে 7টা প্রবলেমে আমরা জর্জরিত নাকি? আমরা আশা করি, জানি না নেতৃত্ব কারা আসবে, আমি এখনো জানি না। তো আমি যদি কমিটিতে থাকি এবং আপনাদের সেবা করার সুযোগ পাই, আমরা একটা প্রোগ্রাম করে কি কি প্রবলেম রাইস মিলের আছে এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে আমরা 3টা-4টা সাব কমিটি করে দেব। যে ব্যাংকের এই বিষয়গুলো এই কমিটি দেখবে, এনবিআর গুলো দেখবে, সরকারের প্রাইস দেখবে, বস্তা দেখবে, এইরকম করে আমরা মাঠে নামতে চাই। এরকমই আমার একটা পরিকল্পনা আছে।
আশা করি আল্লাহ যদি সহায় করে আমরা দায়িত্ব পাই, আমরা সর্বোত্তমভাবে চেষ্টা করব আপনাদের যত সমস্যা আছে সেই সমস্যাগুলোকে নিয়ে আগে যাওয়ার জন্য। এই ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করে আপনাদের মঙ্গল কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা চেষ্টা চালায় গেছি, তারপরে আমরা সেই দাবি দেওয়া আজ অবধি আমরা আলাদা করতে পারি নাই। এই কারণে এই উদ্দেশ্যে আমি আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আমাদের বড় ভাই প্রধান ভাইকে। আর সময় শেষ, কমিটি ঘোষণার সময় চলে এসেছে। তার আগে ছোট্ট দুটি কথা বলবেন আমাদের ওমর ফারুক ভাই, কুষ্টিয়া। আসলে এখানে আমার বক্তৃতার কোনো কথা নয়, তবে আমি শুধু কয়েকটি কথা বলবো। সেটা প্রথমত আমাদের কৃতজ্ঞতা স্বীকার করি। সর্বপ্রথম আমাদের 2012 সাল থেকে যেই ব্যক্তি আমাদের অনার রাইসমিল অনার্স অ্যাসোসিয়েশনটাকে তিলে তিলে গড়ে তার নিজস্ব অর্থায়নে আজকে এই জায়গায় নিয়ে এসেছে, যদিও সে কোনো পোশাক করতে পারেনি, তবু আমি মনে করবো আমাদের একটা প্ল্যাটফর্ম সে তৈরি করে রেখেছে, তার জন্য তাকে আমি খুব কৃতজ্ঞতা স্বীকার করছি তার কাছে। দ্বিতীয়ত আমি আজকের এই আয়োজন এবং এই প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যে সকল জেলার নেতৃবৃন্দ আজকে এই উৎসাহিত করে এবং অনেক ত্যাগ তিতিক্ষা অবলম্বন করে তারা শ্রম এবং মেধা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করে আসছেন, তার মধ্যে আমি বলবো নওগাঁ জেলার কয়েকজন সামনে যারা আছেন এবং আপনার মঞ্চে আছেন, বিশেষ করে আমাদের উপজেলা চেয়ারম্যান গাফফার সাহেব এবং নওগাঁ জেলা হাজী নুরুল ইসলামের নেতৃত্বে বাবু সাহেব দিয়ে আরো অনেক মিল মালিক আমাদের এই নওগাঁ জেলার মোট সম্ভবত 47 না 48টা মিল, তার মধ্যে 43টা মিল কিন্তু আমাদের এখানে অলরেডি ভর্তি হয়ে গেছে এবং সম্পৃক্ত হয়েছে। তা আমি মনে করবো যারা নওগাঁ জেলাকে নেতৃত্ব দিয়ে অনেক ত্যাগ তিতিক্ষা বিনিময়ে আজকে আমাদের এই সংগঠনে এই আলোক উজ্জ্বল করেছেন, তাদের আমি কৃতজ্ঞতা স্বীকার করি। বিশেষ করে আরেকটি জন যে আজকের এই আয়োজন আমাদের এই বগুড়া যে আমাদের আহ্বান করেছেন গোলাম নবী হাবলু, ওনার নেতৃত্বে ওনার এই বগুড়ার মিল মালিকদের আমি কৃতজ্ঞতা স্বীকার করি। তারা অনেক পরিশ্রম এবং ত্যাগ তিতিক্ষা করে আজকে আমাদের এই অনুষ্ঠানটা করেছেন। তৃতীয় আমাদের চাঁপাইনবাবগঞ্জ এখানে আমাদের অনেক মানব একটু ভালো ব্যবসায়ী আছে, নবাব অটো রাইস মিলের মালিক আকবর ভাই, নজরুল ভাই এবং ইরফান ভাই, মুজাম্মেল ভাই, তারা কিন্তু আমাদের সকলে এই সমিতির সদস্য হয়েছেন। হয়তোবা তাদের দুজনের শরীর অসুস্থ থাকার কারণে আসতে পারেনি, তো আমি তাদের প্রতি সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। তারা যেইভাবে উদ্যোগী হয়ে রাজশাহী জেলা এবং বিভিন্ন জেলা থেকে আসছে এবং জয়পুরহাটের আমিনুল বাড়ি ভাই, তাদেরও কৃতজ্ঞতা স্বীকার করি তাদের প্রতি। এবং সর্বোপরি আমাদের এখানে পাবনা জেলা আছেন আসলাম ভাই এবং নান্নু ভাই, এই ওনারা দুজনে ওনাদের নেতৃত্বে অনেক মিল মালিক এসেছেন। এবং সর্বশেষ আমাদের কুষ্টিয়াতে আজকে 3টি বছর ধরে যেই দুইজন ব্যক্তির নেতৃত্বে আমরা সকল মিল মালিক এই সমিতির অন্তর্ভুক্ত হয়েছি, আমাদের এম.এ. আব্দুল খালেক ভাই এবং আমার বড় ভাই হাজী জামশেদ আলী, তাদের নেতৃত্বে আমরা কুষ্টিয়া জেলাতে মোট 38 জন মিল মালিক, তার মধ্যে 30 জন মিল মালিক আমাদের এই সমিতির অন্তর্ভুক্ত আছি। তারপরে আমি স্বীকার করবো খুলনা বিভাগের নেতৃত্বে যারা আছেন তারা আজকে যে কত ত্যাগ তিতিক্ষা করে সর্বশেষ যে আমাদের এই গেম খেলার জন্য গোল দেওয়ার জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন সেই 2-3 ব্যক্তি এখানে উপস্থিত আছেন। তার মধ্যে বলবো খুলনা যশোরের অ্যারোস্টোপোর্টের মালিক আমাদের আব্দুর রব ভাই, তার ছোট ভাই এখানে আছেন রণ ভাই, এবং তার এখানে আরেকজন ওখানকার সভাপতি আছেন আমাদের ভুলু ভাই, শরীফুল ইসলাম ভুলু ভাই, এবং ঝিনাইদহ জেলার অটো রাইস মিলের সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এই 3-4 জন মানুষ যেভাবে নেতৃত্ব দিয়ে যত অ্যাক্টিভ ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আসলে এই যেগুলো আমি নাম বললাম আর যাদের নাম বলতে পারলাম না, আসলে আমি সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তোবা সবগুলোর নাম আমার মনে নাই, কিন্তু আমাদের এখানে আরেকজন আছে পাংশাল বর্তমান মেয়র মাসুদ ভাই এবং অনেক মিল মালিক যেইভাবে এই সংগঠনের জন্য আপনারা পরিশ্রম করেছেন এবং আপনারা আজকে বগুড়াতে এসেছেন এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য বা গঠন করার জন্য। যাই হোক, আমি আপনাদের একটি কথাই বলবো, আজকে আপনারা সম্মানিত হয়েছে,
আমরা সকলে সম্মানিত হয়েছি। আজকে কিন্তু আমাদের একটা সংগঠন ছিল, আমাদের কোনো মিল মালিক কিন্তু এত সম্মানিত আমরা 2 বছরে একটি ফোন পাই নাই। আগে এখন কিন্তু আমরা একটা মিল মালিক 4বার 5বার করে আমরা কিন্তু ফোন পেয়েছি, যার কারণে এই ফসল কিন্তু আমাদের সকলে যাই বলবো আমরা সকল মিল মালিককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অটোমেটিক রাইস মিল অটোমেটিকই চলবে এবং অটোমেটিক যে সেক্রেটারি সভাপতি তারাও অটোমেটিকই চলবে এবং দাবি দাবা আমাদের আছে তারা করবে। আমার মিলার ভাইগণের তাদের মোবাইল কেউ যদি রিসিভ না করে অনুরোধ থাকবে আমার নাম্বার নেবেন, রিসিভ না করলে আমাকে বলবেন, আর রিসিভ না করলে আমাকে বলবেন, আমি সর্বাত্মক চেষ্টা করবো তার সহযোগিতা করার জন্য। এবং এই মিল মালিক সব আমরা যে সমিতি গঠন করলাম, যদি আমাদের পছন্দ না হয়, তারা যদি আমাদের ঠিক মতো সঠিক মতো এই প্ল্যাটফর্ম ঠিক মতো না রাখতে পারে, তাহলে আমরা 6 মাসের মধ্যে বিদায় করে দেবো। আর যদি কাজ ঠিক মতো সঠিকভাবে করতে পারে তাহলে আমাদের এই কমিটি থেকে যাবে, আপনারাও রাখবেন, আমরাও রাখবো। আল্লাহর রহমত দোয়া করি। এর পরবর্তীতে আমাদের আজকের কমিটির ঘোষণা করছেন আমাদের এই কমিটি নিয়ে গতকাল 4টে 4:30 পর্যন্ত আমরা খুব চিন্তা ভাবনা করছি ভাই করে, কেউ কয় 21 সদস্য, কেউ কয় 100, কেউ কয় 51, এই হতে হতে লাস্টে আমাদের 51 সদস্য বিশিষ্ট কমিটি করার ঘোষণা দেওয়া আছে। এবং আমাদের প্রতিটা জেলায় থেকে 2 জন করে আমার এই কমিটি থাকবে, প্রতিটা জেলায়। এবং তারা জেলার থেকে তৃণমূলভাবে তারা আবার কমিটি গঠন করে আমাদের কাছে বলবে, আর জেলা সমিতির কাছে বলবে, ডিস্ট্রিক্ট আপনার বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশন বলবে, সেইভাবে চলবে। তবে আমাদের আগামীকাল যে কমিটি ঘোষণা করা হয়েছে, সভাপতি হলো খুরশিদ আলম, আর 2021-23 আর সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম বাবু, নওগাঁ। আরে রাজীব থাক, বাড়ি ভাই করে, বাড়ি ভাই হ্যালো, আপনাদের সামনে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ অটোমেটিক রাইস মিল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জনাব তৌফিকুল ইসলাম বাবু। আর আমাদের এই চাউল কল মিল সাংবাদিক সমিতির বাংলাদেশের সভাপতি হলেন খোরশেদ আলম, খোরশেদ আলম। এর পরবর্তীতে এনারাই আমাদের জেলায় প্রতি জেলায় 2 জন হোক 1 জন হোক নিয়ে এনারাই নিয়োগ করবেন, তখন সেই নিয়োগ অনুযায়ী আমাদের এই কমিটি চলবে। আপনাদের সহযোগিতায় সেই অভিভাবক সৃষ্টি হয়েছে। আপনাদের কাছে একটা ওয়াদা করতে পারি, আপনাদের এই সেক্টরের যে সমস্ত, আপনাদের না শুধু আমার সহ আমাদের এই সেক্টরে যে সকল সমস্যা আছে, সেই সমস্যা সমাধানের জন্য আজকে রাত্র থেকে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। আপনারা সকলে, আমরা যখন আপনাদেরকে ডাকবো, দয়া করে যদি সুস্থ থাকেন আমাদের সাথে সাড়া দেবেন এবং যেখানে বলো সেখানে উপস্থিত হবেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা জেলায় আমাদের সংগঠন করা হবে, যে জেলা কমিটি তারা নেতৃত্ব দেবে, তাদের কথার উপরে দিয়ে আমার ডিসি আরসি ফুড তারা খাদ্য কিভাবে বন্টন করবে, কিভাবে মূল্য নির্ধারণ হবে, সেটা সিদ্ধান্ত দেবে আমার জেলা কমিটি এবং কেন্দ্রীয় কমিটির সমন্বয়ে। এখন আর সেই আগের দিন আমরা চাই না, আমরা চাই বাংলাদেশে আগায় নিতে চাই, বাংলাদেশের আগায় নেওয়ার আমরা সহযোগী যোদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী আজ আপনার কাছে ওয়াদা করত, আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন আপনার সাথে আছি, দুর্নীতির বিরুদ্ধে আমরা একাত্মতা ঘোষণা করলাম, আর আপনার উন্নয়নের সহযোগিতা আমরা পেলাম। আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে উন্নয়নে জোয়ার করছে।
অথচ সেই রাইট সেক্টর যে আজকে দুরবস্থা আছে মাননীয় প্রধানমন্ত্রী জানেন না। আমরা সেটা জানানো দেবো প্রত্যেক জেলায় আপনারা লোক বেছে নেবেন যার মাধ্যমে আমরা সভাপতি সেক্রেটারি করে যেন আমাদের সংগঠনকে প্রিয় সময় আগায় নিতে পারি এবং আমরা যেন এই যারা আমাদের কৃষক ভাইরা আছেন যারা ধান ফলানো না হলে আমাদের রাইস মিল সৃষ্টি হতো না, সেই ভাইদেরকে যেন আমরা সহযোগিতা করতে পারি টাকা দিয়া পয়সা দিয়া তাদেরকে প্রশিক্ষণ দিয়া সার্বিকভাবে আমরা সব সময় যদি কৃষকের সাথে থাকি সেই ওয়াদা করে আমরা আজকের এই সভা আপনাদের শেষ করছি। সবাইকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। এখন খাবার আমাদের আল্লাহ খেতে বসবেন, পিছনে টেবিল আছে, সবাই দয়া করে ঘুরে বসলেই খাওয়া হয়ে যাবে, ওখানে খাওয়ার ম্যানেজমেন্ট